কতভাবে তারা প্লট নিয়ে মানুষকে, সাধারণ মানুষ যারা ধরেন বিভিন্ন পেশার মানুষগুলো যারা 3 কাঠা 5 কাঠা যদি পায়, তারা কিন্তু একটা পরিবার নিয়ে একটা সামগ্রিকভাবে একটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। সেইখানে রাজনীতিবিদদের এবং আমার দলের প্রার্থীদেরকে বুঝিয়েছে যে তোমরা ভোগে নয়, ত্যাগে তোমরা নেতা হও। বিএনপি সরকার গঠন করলো, দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করলেন। 11তম না 13তম? 11তম। আচ্ছা, তিনি গ্রহণ করলেন। আর আমার প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি মনে হয়, আপনার বিএনপির একজন সংসদ সদস্য, আপনাদের এবং তারেক রহমানের কাছে, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা প্রথমে কি হবে? বড় চ্যালেঞ্জ দুটো। একটা হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি, এটাকে নিয়ন্ত্রণ করা, স্বাভাবিক করে দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিকভাবে ব্যাংকে যে দেউলিয়াতের জায়গাটা আমরা আসছি, এটাই হলো আমাদের মূল চ্যালেঞ্জ। এই 3টা চ্যালেঞ্জ যদি আমরা মোকাবেলা করতে পারি, এটার জন্য কী দরকার? সততা দরকার। আপনি দেখেন 11তম, আপনি বলেছেন আজকে প্রধানমন্ত্রী, বাংলাদেশে কোনো সরকার, আমরাও এসেছিলাম, কোনো সরকারের প্রথম যে আজকে যে পার্লামেন্টে আমাদের যে নেতা নির্ধারণের যে আজকে আমাদের একটা সভা হলো, এই সভাতে আমার প্রধানমন্ত্রী মাননীয় উনি বলেছেন যে দুটো কাজ আমরা করবো না। দেখেন আজকে এমপি হয়েছি, আমি প্রথম এমপি, আমার তো একটা ফ্ল্যাট পাওয়ার, ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট নেই, আমি তো একটা ফ্ল্যাটের জন্য আমার একটা মনোবাসনা বা পারিবারিক একটা চাহিদা থাকতে পারে, আমি একটা এমপি শিপের গাড়ি নিয়ে একটা ট্যাক্স মানে ফ্রি গাড়ি দিয়ে আমি একটা স্বপ্ন ছিল। যখনই তারেক রহমান সার্বিক বাংলাদেশের কল্যাণের জন্য আমার দলকে মানুষের মধ্যে আরও অ্যাকসেপ্টেন্স, আরও গ্রহণযোগ্য করার জন্য, কোথায় কেউ তো কখনো আগে আমরাই বলিনি মনে করেন, কিন্তু তারেক রহমানের এই উদ্যোগটা কি নিশ্চয়ই একটা নবতরের এটা সূচনা। আমাদেরকে সংযমে, আমরা একটা ভোগের সামগ্রী হিসাবে কিন্তু আমরা এমপিশিপটা এখন প্রথম দিনের মেসেজটা দিয়েছে যে বাবা দায়িত্ব নিয়েছো, মানুষের কাছে ভোট মানে চেয়েছো কী জন্য? এলাকার উন্নয়ন করবা, রাষ্ট্রের উন্নয়ন করবা, রাষ্ট্রের মধ্যে একটা ন্যায্যতা তুমি এইখানে, আমরা যে প্রথম কি আমার ন্যায়পরায়ণতা এবং রাষ্ট্রের যে সুশাসনের যে আমাদের চ্যালেঞ্জটা, ওইটাই কিন্তু তারেক রহমানের চ্যালেঞ্জ। এবং আমি নিজেকে আত্মশুদ্ধ করার জন্য, আমার প্রথমেই আমার নিজেকে তৈরি করার জন্য আজকে যে মেসেজটা দিল, আমি পার্সোনালি ধরেন আমি দুইটা কি বলেছেন অধিকার সেটা হলেছে যে এখন আমরা কোনো 300 আমাদের যে সদস্যগুলা, আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুযোগ অ্যাভেল করবো না। এটাতে দেখেন কত পার্সেন্ট মানে একটা ট্যাক্স বাংলাদেশের অর্থনৈতিকভাবে আমাদের একটা সঞ্চয় হলো, বা আমাদের সরকার একটা গচ্চা থেকে এটা কিন্তু আমরা বাঁচিয়ে দিল। প্লাস কম বেশি কিন্তু আমাদের ধরেন কোথাও না কোথাও আমার একটা বসস্থান আছে, বা যাদেরকে নেই, যে তোমরা সৎ পথে গিয়ে তোমরা একটা ফ্ল্যাট, এখানে কিন্তু এই যে ফ্ল্যাটের কারণে কিন্তু বিভিন্ন যে আপনি দেখেছেন গত স্বৈর শাসক তার এত থাকার পরেও পেট কিন্তু ভরে নাই। আপনি দেখেন এইখানে মিথ্যা কতভাবে তারা প্লট নিয়ে মানুষকে, সাধারণ মানুষ যারা ধরেন বিভিন্ন পেশার মানুষগুলো যারা 3 কাঠা 5 কাঠা যদি পায়, তারা কিন্তু একটা পরিবার নিয়ে একটা সামগ্রিকভাবে একটা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। সেইখানে রাজনীতিবিদদের এবং আমার দলের প্রার্থীদেরকে বুঝিয়েছে যে তোমরা ভোগে নয়, ত্যাগে তোমরা নেতা হও, ত্যাগে তোমরা জনপ্রতিনিধি হও। এবং এই যে এই লেসনটা, এইটা মনে করি এই জাতির জন্য একটা বিশাল একটা দৃষ্টান্ত। রতন সাহেব, মানে একটা সংসদ সদস্য হলে ট্যাক্স ফ্রি গাড়ি পাওয়া এটা একটা রীতির মতোই আছে। আপনাদের যখন আপনাদের নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বললেন যে এবার আপনারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, মন খারাপ হয়নি আপনাদের? না, কারণ আমরা তো বৃহত্তর সাথে রাজনীতি করি। আমরা তারেক সাহেবকে মানবো, তারেক সাহেবকে বলবো যে আপনার সমস্ত কথা আমরা মানি, তো ওনার এই কথাটা মানবো না? উনি তো দেশের জন্য বলেছেন, উনি তো নিজের জন্য এই কথাটা বলেননি। আমার মনে হয় আমরা এখানে যে সমস্যারে আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি, এবং এইভাবে যদি আমরা মানুষের কাছে যদি বিশ্বস্ততার জায়গায় যেতে পারি, যে আমি সেলফ স্যাক্রিফাইস বলতে যেটা বোঝায়, দেখেন আমরা নেতা হলে কিন্তু আমাদের একটু কেমন যেন একটু ভাবটাপ হয়ে যায়, বা একটু কেমন যেন আমরা সব ক্ষেত্রে একটা সিচুয়েশন চলে আসি। আমরা যদি যত মানুষের কাতার আমরা মিশতে পারবো, মানুষকে আমরা যত কাছে টানতে পারবো, এবং মানুষকে এতটুকু ভাবে, আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, এটা অনেক বলা ঠিক কিনা জানি না, আমি আমার প্রশাসনের আমার পুলিশ কর্মকর্তা বিভিন্ন জনকে বলেছি, আপনারা এতদিন আমাদের পুলিশদের দৌড়িয়েছেন, দাবিয়েছেন, এখন হঠাৎ করে আমি সেই তো কামরুজ্জামানই, তো আমাকে হঠাৎ করে আপনারা স্যার বলবেন, এই জিনিসটা আপনারা বলবেন না। আমি যা ছিলাম, হ্যাঁ আমার প্রতি অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, এই অন্যায় অবিচার, এবং তারেক রহমান আজকে একটা কথা বলেছে, যে ভোট দিয়েছে আর যে দেয় নাই, সবাইকে আমরা নাগরিক হিসাবে সমানভাবে ন্যায্যতার ক্ষেত্রে আইনের যে সঠিক যে ব্যত্যয় এবং আইনের সুশাসনের জন্য তাদের যতটুকু প্রটেকশন দরকার, সেই প্রটেকশন আমরা সবাইকে আমাদের রাষ্ট্রের কাঠামোর মধ্যে আমরা সবাইকে আমরা নিয়ে আসবো। সুতরাং এগুলোকে আপনাকে তো এক্সেপশনাল বলতেই হবে, এবং এই এক্সেপশনাল মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা স্বপ্নকে দেখাবো।
এবং আমি আপনার মধ্যে আজকে প্রথম একটা কথা বলতে চাই, যারা আগামীতে ইলেকশন করবে তাদেরকে মনে করতে হবে আজকে ডে 1 থেকে আমাদের শুরু। আমার চিন্তা যদি হয় আগামী ইলেকশনে মানুষের কাছে আবার যেতে হবে, এই ভোটিংটা আমাকে আবার মানুষের কাছে চাইতে হবে। আমি মনে করি এখন থেকেই মানুষের যে সিক্স সেন্স এবং মানুষের যে একটা মানে চোখ, যে আমার একটা এমপিশিপের দিকে তাকিয়ে আছে, সে কি করে, এখন তার স্টেপগুলো কোথায়, সে কি বললে নির্বাচন আগে পরে, যে আজকে থেকেই নিজেকে সচেতন করবে, সতর্ক করবে জনগণের কাঠগড়ের কাছে যাওয়ার জন্য, নিশ্চয়ই সে 5 বছর পরে বা এই টেনিউরটা পার হওয়ার পরে সে কিন্তু জনগণের কাছে আর দিকৃত হবে না। মানে